আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখানেই আছো। তো আজকে আমরা এমন একটা চ্যাপ্টার পড়বো যে চ্যাপ্টারটা আমরা সবাই কম বেশি একটু ইগনোর করার ট্রাই করি। এই চ্যাপ্টারটা একটু বোরিং হয় কোন সেন্সে, যেহেতু এখানে অনেক ধরনের তথ্য দেওয়া আছে, আমরা আসলে বুঝি না যে আমরা কোনটা পড়বো এবং কোনটা পড়বো না। এবং মানে এত এত তথ্যের ভিড়ে যেহেতু এই চ্যাপ্টার থেকে সিকিউ মানে আমাদের এইচএসসি লেভেলে একটু কম আসে, তো এই জন্য আমরা এটা একটু স্কিপ করে যাওয়ার ট্রাই করি আর কি। তো অবাক করার বিষয় হচ্ছে এইবার ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা বলো বা যে কোনো ধরনের বিশ্ববিদ্যালয় পরীক্ষা বলো, সেখানে তো এটা আসেই, মানে ভিনেগার থেকে তো কোশ্চেন আসেই। পাশাপাশি এবার ইঞ্জিনিয়ারিং এও এই চ্যাপ্টার থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসছে, অবাক করার বিষয়। সো আসলে কোনো চ্যাপ্টারই ফেল না না। তো আমরা চেষ্টা করব এই চ্যাপ্টারটাও যেন ভালো মতো পড়তে পারি। সো চলো দেরি না করে শুরু করে ফেলি। তো আজকে কর্মমুখী রসায়ন আমরা যেহেতু পড়বো ফার্স্ট পেপারে অধ্যায় 5। তো এখানে টাইপ দুইটা আছে আর কি, মূলত একটা হচ্ছে খাদ্য সংরক্ষণ আর একটা হচ্ছে ভিনেগার। তো আমরা আজকে দুইটা টাইপই পড়ে ফেলবো। তো আজকে শুরুতে যেটা পড়বো সেটা হচ্ছে খাদ্য সংরক্ষণ, ফুড প্রিজার্ভেশন। তো দেখো এটা হচ্ছে এমসিকিউতে, এমসিকিউতে মোটামুটি দেখো অনেকবার কিন্তু আসছে। অনেকবার আসছে। এই দেখো রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, এগ্রিকালচার ইউনিভার্সিটি, অনেকবার আসছে। রিটেনেও কিন্তু আসছে। তো এটাকে অবশ্যই 3 স্টার গুরুত্ব দেওয়াই যায়, কারণ ভার্সিটি লেভেলে রিটেনে আর এমসিকিউতে বোথ আসা টপিকটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। ওকে। তো একদম ধরে ধরে বেসিক লেভেলে আমরা একটু আলোচনা শুরু করি। প্রথম কথা, ফুড প্রিজারভেটিভ বা খাদ্য সংরক্ষক জিনিসটা কি আগে পড়ি। কি দেওয়া আছে দেখো, যেসব উপাদান খাদ্যের সাথে পরিমিত পরিমাণে মিশিয়ে খাদ্যকে বিভিন্ন অণুজীবের আক্রমণ হতে রক্ষা করা হয় তাদের খাদ্য সংরক্ষক বা ফুড প্রিজারভেটিভ বলে। ওকে, এবার একটু আমাদের ভাষায় বলি। প্রিজারভেটিভ শব্দের অর্থ প্রিজার্ভেশন বা প্রিজার্ভ করা অর্থ কি সংরক্ষণ করা। মানে একটা জিনিসকে দীর্ঘ মানে অনেক দিন ধরে আমি এটাকে সংরক্ষণ করতে চাই, বা এই জিনিসটাকে আমি অনেকদিন ধরে মানে ভালো রাখতে চাই, ইনট্যাক্ট রাখতে চাই। হ্যাঁ, মানে অণুজীব টণুজীব জীবাণু টিবাণু এগুলো থেকে মুক্ত রাখতে চাই, খাওয়ার যোগ্য রাখতে চাই, এরকম আর কি ব্যাপারটা। তাহলে আমাদের আগে জানতে হবে যে খাওয়া কি কি কারণে নষ্ট হয়, তারপর আমাদের বের করতে হবে কি কি দিলে এই খাওয়াগুলা যাতে নষ্ট না হয় সেই কাজ করা যায়। তারপর বের করতে হবে যে এটা কি প্রাকৃতিক ভাবে আমরা পাবো নাকি কৃত্রিম ভাবে আমরা বের করে নিব নাকি তৈরি করে নিব। তো দুই ভাবেই করা যায় আসলে। হ্যাঁ, এজন্যই ভাইয়া লিখে দিলাম প্রিজারভেটিভ আসলে দুই ধরনের। আমরা যে স্লাইডটা তৈরি করছি এই স্লাইডটা একটা ইনফরমেটিভ স্লাইড আর কি। হ্যাঁ, ইনফোগ্রাফের মতো। তুমি যদি স্লাইডটাও পড়ো মোটামুটি অনেকখানি অলমোস্ট 90% কাভার হয়ে যাওয়ার কথা ইনশাল্লাহ। সো ওরকম ভাবেই জিনিসটা তৈরি করা আমরা দেখবো আস্তে আস্তে। দেখো প্রিজারভেটিভটা মূলত কয় প্রকার ভাইয়া? দুই প্রকার। একটা হচ্ছে ন্যাচারাল বা প্রাকৃতিক সংরক্ষক, আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল অর কেমিক্যাল বা কৃত্রিম সংরক্ষক। তো এইটা হচ্ছে আসলে ল্যাবে প্রস্তুত করা হয়। ল্যাবরেটরিতে প্রস্তুত করা হয়। এগুলা ল্যাবে প্রস্তুত করা যায়, প্রাকৃতিক ভাবেও পাওয়া যায়। সো চলো আসি। প্রথমে আমরা যেটা বলবো প্রাকৃতিক খাদ্য সংরক্ষক বা ন্যাচারাল ফুড প্রিজারভেটিভ। তো দেখো অনুমোদিত রাসায়নিক ফুড প্রিজারভেটিভ মূলত 4 প্রকার আছে, মানে প্রাকৃতিকটা আর কি। হ্যাঁ, একটা হচ্ছে লবণ, স্পেসিফিক্যালি NaCl যেটাকে বলি আর কি, সোডিয়াম ক্লোরাইড। ভিনেগার 6 to 10%, একটু দাঁড়াও, 6% to 10% জলীয় অ্যাকুয়াস জলীয় দ্রবণ অফ কার অ্যাসিডিক অ্যাসিড CH3COOH। হ্যাঁ, এটারে বলতেছি ভিনেগার, এটা আছে। তারপর চিনি আছে, চিনি কি C12H22O11 সুক্রোজ বলে এটাকে। হ্যাঁ, চিনি আছে। এছাড়া অ্যালকোহল আছে, আর OH অ্যালকোহল আছে। মিথানল ছাড়া যে কোনো অ্যালকোহলই মোটামুটি, বিশেষ করে ইথানলটা বেশি ব্যবহার করা হয়, আমরা দেখবো আস্তে আস্তে। তো একটু খেয়াল করে দেখো ঠান্ডা মাথায়, লবণ দিয়ে কি কি করা হয়। লবণ দিয়ে খাদ্য সংরক্ষণের পদ্ধতির নাম কি? কিউরিং। দেখো একটা অবজেক্টিভ কিন্তু তুমি পেয়ে গেলা, খুবই ক্রিটিক্যাল একটা অবজেক্টিভ, তাহলে একটু মার্ক করে রাখি। তাহলে লবণ দিয়ে খাদ্য সংরক্ষণের পদ্ধতির নাম কি? কিউরিং। কিউর করা, কিউরিং করা এগুলা বলে আর কি। ব্যাকটেরিয়ার উৎপাদন ও বংশবৃদ্ধি রোধ করা হয় এটার মাধ্যমে। এখন লবণের ঘন জলীয় দ্রবণকে বলা হয় ব্রাইন। লবণের ঘন জলীয় দ্রবণ মানে অলমোস্ট 50% 40% আর কি। হ্যাঁ, ঘন জলীয় দ্রবণকে বলা হয়, বা 60% হতে পারে, এটাকে বলা হয় ব্রাইন। ব্রাইন। তো ব্রাইন দিয়ে আসলে করেটা কি ভাইয়া? শুটকি খাই আমরা, তাই না? শুটকি। তো লবণ হচ্ছে পানিগ্রাহী, পানি নিজে গ্রহণ করতে পছন্দ করে। ধরো আমি একটা কোন একটা মাছ, ধরো ইলিশ মাছের শুটকি বানাবো ধরো। হ্যাঁ, তাহলে ইলিশ মাছকে রাখবো, রেখে তার উপর লবণ একটা স্তর দিয়ে দিব। লবণ একটা স্তর দেওয়ার পর কি হবে, লবণটা মাছের ভিতরে যে ময়েশ্চার বলি আমরা, হ্যাঁ, মানে জলীয় অংশটুকু, সেটা শোষণ করে নিবে। তাহলে মাছটা শুকিয়ে যাবে, এই যে শুটকি তৈরি হয়ে গেল, সিম্পল। তো মোটামুটি একটা অনুপাত যদি তোমাকে বলি, 1 কেজি শুটকি মাছ তৈরি করতে মোটামুটি 3 থেকে 4 কেজি তাজা মাছ প্রয়োজন হয়।
এটা একটা পরিসংখ্যান বললাম আর কি। তো ওইখানে যে লবণের দ্রবণগুলো দেওয়া হয় সেটা অনেকটা ব্রাইনও দিতে পারে বা একদম দানাদার লবণও দিতে পারে, যে কোনো একটা দেওয়া হবে, কোনো সমস্যা নাই। এরপর কথা থাকলে হচ্ছে তোমরা কিন্তু চামড়া শিল্পেও লবণের মানে ব্যবহারটা অনেক দেখবে আর কি। ওই চামড়াটা আমরা সংরক্ষণ করার জন্য ওই সময় যে কুরবানির সময় তখন কিন্তু লবণ টবণ দিয়ে ওগুলোকে সংরক্ষণ করা হয়, কিউরিং করা হয়। যে কিউরিং অর্থ কি? লবণ দিয়ে খাদ্য সংরক্ষণ পদ্ধতি, যদিও চামড়া খাদ্য সংরক্ষক না, বাট ওই তো মানে সংরক্ষণ করার জন্য লবণটা ইউজ করা হয় আর কি। এটা একটা প্রাকৃতিক খাদ্য সংরক্ষক। এখন কথা হচ্ছে এটা প্রাকৃতিক কেন বলি? সমুদ্রে আমরা সবাই কম বেশি গেছি, হয়তো বা ইউটিউবে দেখছি। সেটা হচ্ছে ধরো আমি যদি কক্সবাজারের কথা চিন্তা করি, ওখানে কিন্তু লবণাক্ত পানি মানে সবসময় আসতেছে, তাই না? আমরা যদি ওটাকে একটা আইল বানাই দিই, মানে পার বা বাঁধ বানাই দিয়ে মানে পানিটাকে সংরক্ষণ করি সূর্যের উপস্থিতি, ওখানে প্রখর রোদ হয়, তাই না? ডিরেক্ট রোদ হয়, সানলাইট। তো এটা কি করবে? পানিটাকে বাষ্প করে দিবে এবং লবণগুলো থেকে যাবে। ওটাকে আবার পরিশোধন করলে আমাদের খাবার লবণ প্রস্তুত হয়ে যায়, মিনারেল সহ। হ্যাঁ, বিভিন্ন ধরনের মিনারেল মানে খনিজ সম্পদ থাকে ওটাতে আর কি। হ্যাঁ, ওগুলো বিভিন্ন ধরনের পরিশোধন করা হয়, আয়োডিন যুক্ত করা হয়, এরকম অনেক কাজ করা হয় আর কি। যাই হোক, তারপর আসি ভিনেগার। ভিনেগার কি? ভিনেগার হচ্ছে যেটা ভাইয়া বললাম, ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয়। এইটাই আমাদের একটা আলাদা টাইপ, এটা নিয়ে আমরা বিশাল আলোচনা করবো সামনে ইনশাল্লাহ, ওটা পরে। তাছাড়া একটু পরে, ভিনেগার একটি রাসায়নিক পিকলিং এজেন্ট। পিকলিং মানে বুঝো আচার, আচার। হ্যাঁ, আচার টাচার প্রস্তুত করে না আমাদের আম্মুরা, ওই আচার টাচার প্রস্তুত করতে ওগুলাকে সংরক্ষণ করার জন্য ভিনেগার ইউজ করা হয়। এছাড়াও আমরা যদি প্রথম পত্রে অধ্যায় 4 পড়ে থাকি অলরেডি, আমরা কিন্তু বুঝবো ইথানোয়িক অ্যাসিড কিন্তু একটা দুর্বল অ্যাসিড। এটা দিয়ে কিন্তু অম্লীয় বাফার তৈরি করা যায়। অম্লীয় বাফার কি? যার মধ্যে সামান্য পরিমাণ অম্ল বা ক্ষার যাই যোগ করি না কেন, পিএইচ এর মান তেমন একটা পরিবর্তন হয় না। তার মানে ও দীর্ঘদিন ধরে একটা অম্লীয় পিএইচ বজায় রাখতে পারে, যাতে অণুজীব টণুজীব এগুলা বংশবিদ্যার বা জন্মাইতে পারে না বা মরে যায়। সো আলটিমেটলি ভালো থাকে, সংরক্ষক মানে সংরক্ষক হিসেবে কাজ করে ভালো। চিনি। চিনি হচ্ছে দেখো উৎকৃষ্ট মানের প্রিজারভেটিভ, হচ্ছে 60% ঘনমাত্রার চিনি। আমি জানি না এটা তোমাদের বাসায় ইউজ করা হয়েছে কিনা। আমার আম্মু একটা কাজ করতো সবসময়, ধরো আমের সিজন যখন থাকতো তখন, মানে এই যে এই সময়টা আর কি, আমের সিজনে আম্মু কি করে, ধরো ভালো ভালো কিছু আমগুলো কেটে ওগুলোর উপর চিনি দিয়ে দেয়, চিনি টিনি দিয়ে বক্স বেঁধে রেখে দেয়। 1 বছর পর, 7-8 মাস পর যখন আমের সিজন থাকে না, তখন বের করে জুস টুস বানায় আমরা খাই। কিন্তু ওইটা আরেকটু বেশি মিষ্টি হয়, বাট আমের গুণাগুণ ঠিক থাকে। এইভাবেই কিন্তু আসলে মানে সংরক্ষণ করা যায়। আসলে এই যে চিনিতে সংরক্ষক হিসেবে ইউজ করতে পারি। এখন চিনিটা প্রাকৃতিক সোর্স কিভাবে হয়? ওই যে আখ, ইক্ষু এগুলা থেকে চিনি কিন্তু বের করে আনা যায় আর কি। হ্যাঁ, প্রাকৃতিক ভাবে। আচ্ছা, তারপর দেখো কি লিখছে, দেখো লবণের মতো করে খাদ্য সংরক্ষণ করে আচার তৈরির ক্ষেত্রে ভিনেগারের সাথে এটি যোগ করা হয়। যে কোনো কিছুতে ইউজ করা হতে পারে, এটাও একটা পিকলিং এজেন্ট বলতে পারো। এরপর হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহলের বিষয়টা হচ্ছে দেখো, বিশুদ্ধ ইথানল সবচেয়ে শক্তিশালী প্রিজারভেটিভ। এই দেখো আরেকটা অবজেক্টিভ পেয়ে গেলাম। বিশুদ্ধ ইথানল কি ভাইয়া? সবচেয়ে শক্তিশালী প্রিজারভেটিভ। বিশুদ্ধ ইথানল সবচেয়ে শক্তিশালী প্রিজারভেটিভ। ওকে, এটি সব ধরনের জীবাণুকে ধ্বংস করে। ওই তো এটাকেই জারণ করলে আসলে ভিনেগার পাওয়া যায়, একই কাজ। তারপর দেখো, কিন্তু মিথানল বিষাক্ত বলে একে প্রিজারভেটিভ হিসেবে ইউজ করা হয় না। মিথানল হচ্ছে রিঅ্যাকশন রেট অনেক বেশি, খুব দ্রুত বিক্রিয়া করতে পারে, এজন্য বিষাক্ত। আসলে আমার একটু স্লো বিক্রিয়া করা জিনিসপত্র দরকার, এজন্য ইথানল সবচেয়ে বেশি শক্তিশালী আর কি। হ্যাঁ, আচ্ছা, তো মিথানলকে কিন্তু প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করা হয় না। তো মনে রাখবো, মিথানল বিষাক্ত হইলেও ইথানল উৎকৃষ্ট। ওকে, এই পার্থক্যগুলো মনে রাখবে। এখানে যা যা দাগাই দিচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার ওই যে জাস্ট একটু পরিচিতি আর কি, যে দেখতেই পাচ্ছ এটা কিন্তু অনেকে আমরা ওই যে ডায়েট করার সময় খাই কিন্তু অ্যাপল সিডার ভিনেগার, তাই না? উইথ মাদার, উইথ দ্য মাদার। হ্যাঁ, উইদাউট মাদার একটা থাকে। উইথ মাদার মানে হচ্ছে এটার পরিশোধন করা হয়নি আর কি। হ্যাঁ, এটাতে অনেক গুণাগুণ থাকে। আর উইদাউট মাদার মানে হচ্ছে যে উইথ মাদার অর্থটা কি? উইথ মাদার অর্থ হচ্ছে ডিরেক্ট সোর্স থেকে আনার পরে যেমনটা সমনি। আর উইদাউট মাদার মানে এটাকে পরিশোধন করা হয়েছে, এটাতে অনেক গুণাগুণই না থাকার সম্ভাবনাই বেশি। আচ্ছা, অ্যাপল সিডার ভিনেগার আছে, এই যে লবণ আছে, এই যে চিনি। চিনি তো 2 প্রকার আছে, লাল চিনি তারপর সাদা চিনি। তো লাল চিনিটা মোটামুটি ভালো, সাদা চিনিটা একটু বিষ বিষ বলি আর কি আমরা, হোয়াইট পয়জন বলি, কারণ এটা আমাদের ফ্যাট ট্যাট বাড়ায়, ক্ষতি করে, বাট স্টিল এটা একটা প্রিজারভেটিভ। আর এটা হচ্ছে ইথানল, ঠিক আছে? এই তো ইথানল দিয়ে কিন্তু যে স্পিরিট টিরিট বানানো হয়, তাই না? ওই যে রেকটিফাইড স্পিরিট মানে জীবাণুনাশক টাশক এগুলো বানানো হয়। আচ্ছা, যাই হোক, তো এটা আমরা দেখলাম। এরপর দেখো, প্রথম প্রশ্ন রাজশাহী ইউনিভার্সিটি আসছিল, প্রাকৃতিক খাদ্য সংরক্ষক কোনটি? খুব সহজ উত্তর, তোমরা খুব ভালো মতো জানার কথা, সোডিয়াম ক্লোরাইড, লবণ, তাই না? তারপর দেখো, প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ হিসেবে ব্যবহৃত হয় কে? সাইট্রিক অ্যাসিড, নাইট্রেট সল্ট, বেনজোইক অ্যাসিড, সবই কেমিক্যাল জিনিস। মাঝখানে থাকলো মাস্টার্ড অয়েল, সরিষার তেল,
সরিষার তেল সরিষা থেকে পাওয়া যায়, তাই না? তো আলটিমেটলি এটা হচ্ছে প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ আচার টাচারে ইউজ করা হয় আর কি। আচ্ছা, তারপর এখন আমরা যেটা পড়বো আর্টিফিশিয়াল অর কেমিক্যাল বা কৃত্রিম সংরক্ষক, মানে কি এগুলাকে ল্যাবরেটরিতে প্রস্তুত করা হয় বা যায়, ঠিক আছে? তো এখানে কি কি আছে, তিনটা ভাগে ভাগ করা যায় এই জিনিসটাকে। একটা হচ্ছে অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট। মাইক্রোবিয়াল এজেন্ট মানে কি? মাইক্রোবিয়াল মানে হচ্ছে মাইক্রোবস, মানে ক্ষুদ্র অর্গানিজমস, অণুজীব, ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস, এগুলা। অ্যান্টি মাইক্রোবস মানে কি? এগুলার বিরোধী এজেন্ট। হ্যাঁ, অ্যান্টি অক্সিডেন্ট, অক্সিডেন্ট মানে হচ্ছে যে জারণ ঘটায়, অক্সিডেন্টের সাথে বিক্রিয়া করায়, তাহলে অ্যান্টি অক্সিডেন্ট মানে কি? যে অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে বাধা দিবে। এরপর থেকে কি? কিলিটিং এজেন্ট, কিল দেয় না পিঠে, তো কিলিটিং এজেন্টের ব্যাপারটা হচ্ছে এনজাইম। মাঝে মাঝে আমার দরকার নাই এমন একটা এনজাইম যদি বিক্রিয়া করা শুরু করে দেয় তাহলে তোমার খাদ্যটা নষ্ট হয়ে যাবে। তো কিলিটিং এজেন্ট কি করে? এনজাইমকে বাধা দেয়, এনজাইমকে কাজ করতে দেয় না। তো আমরা প্রত্যেকটা জিনিসপত্রগুলো একটু পড়ি, আমি তো একটা সামারি বললাম। দেখো কি লিখছে, অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, এরা ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ড এর বৃদ্ধি প্রতিহত করে। মাত্রাটা মনে রাখবা 0.1%, এর চেয়ে নিচের মাত্রায় ব্যবহার করা উচিত। তাহলে লিমিটটা কি? 0.1%, এর চেয়ে নিচের মাত্রায় ব্যবহার করা উচিত। এসব রাসায়নিক পদার্থ অণুজীবের মেমব্রেন ফাটিয়ে দেয়, মানে অণুজীবের যে মেমব্রেন মানে বাইরের যে পর্দাটা, এটা ফাটায় দেয়। তাহলে কি? নষ্ট হয়ে যায় জিনিসটা। এনজাইমের ক্রিয়া রোধ করে। এসব প্রিজারভেটিভ অম্লধর্মী হয়। মূলত কি ধর্মী হয়? অম্লধর্মী হয়। তাহলে এই যে একটা অবজেক্টিভ মূলত, হ্যাঁ মূলত এই যে একটা অবজেক্টিভ পড়লা, তাহলে অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট মূলত কেমন হয়? অম্লধর্মী হয়। পড়ে ফেললাম। এবার আসি অ্যান্টি অক্সিডেন্ট। যে সকল রাসায়নিক পদার্থ চর্বি বা লিপিড অণুর জারণ বিক্রিয়ায়, মানে জারণ বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণকারী অক্সিজেন অণু এবং এদের মুক্তমূলককে শোষণ করে চেইন বিক্রিয়াকে রোধ করতে পারে। এটার অর্থটা কি? সোজা বাংলা, ধরো যেসব জায়গায় অক্সিজেন থাকার কথা সেখানে তো জারণ হবেই। তো যারা এসব জারণ করতে দেয় না তারাই হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। শেষ। এদের ফলে চর্বিযুক্ত খাদ্যের পচন রোধ হয়, কারণ চর্বিযুক্ত খাদ্যগুলো জলদি পচে যায় আর কি। তো অ্যান্টিঅক্সিডেন্ট দিলে জলদি পচে না। এরা কালো দাগ সৃষ্টি হতে খাদ্যকে রক্ষা করে। যেমন খুব ভালো একটা উদাহরণ, আপেল যদি তুমি রেখে দাও, আপেল দেখবা কিছুক্ষণ পর কালো হয়ে গেছে, উপর একটা কালো লেয়ার পড়ছে, এটা জারণের ফলে হয়। কিন্তু তুমি যদি ভিনেগার দিয়ে আবার এটাকে ধুয়ে ফেলো তাহলে দেখবা কালো দাগটা নাই হয়ে যাবে। হ্যাঁ, বা ভিনেগার যদি চুবাই রাখো তাও কালো দাগটা হবে না, মানে জারণ ক্রিয়া বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তার মানে ভিনেগার মানে ইথানলিক অ্যাসিড, এটা কিন্তু একই সাথে কৃত্রিম প্লাস আমরা কি বলবো প্রাকৃতিক খাদ্য সংরক্ষক। ওকে, তারপর হচ্ছে কিলিটিং এজেন্ট। কিলিটিং এজেন্ট কি? খাদ্যদ্রব্যের মধ্যে থাকা অবস্থান্তর ধাতুর আয়নগুলো তেল বা চর্বির জারণের প্রভাবক হিসেবে কাজ করে। মানে মেইন কথা এনজাইম। এনজাইমরা যদি ধরো আমি একটা খাদ্য টিনের মধ্যে মানে ক্যানের মধ্যে সংরক্ষণ করার ট্রাই করতেছি, কিন্তু এটার মধ্যে হঠাৎ করে এমন একটা পরিবেশ তৈরি হলো যে এনজাইমটা বিক্রিয়া করা শুরু করলো। এখন এনজাইমটা কাজ করে না, এখন বিক্রিয়া করা শুরু করলো। ধরো তুমি ভিতরে রাখছো আম, হয়ে গেছে জাম, এরকম তো হবে না, মানে কথার কথা আর কি। যা চাইছো তা হয়নি, অন্য কিছু হয়ে গেছে, তাহলে এটা খারাপ না? এজন্য এনজাইমের ক্রিয়া যখন দরকার অফ করা সেটা অফ করতে হবে, তখন ইউজ করতে হবে কি? কিলেটিং এজেন্ট। ঠিক আছে, এদেরকে বলা হয় কিলেটিং এজেন্ট। ওকে, এখানে মোটামুটি একটা সামারি দেওয়া আছে তোমাদের জন্য। এখন উদাহরণ, এটা খুবই গুরুত্বপূর্ণ এই সাইডটা। হ্যাঁ, উদাহরণ প্রশ্নে আসে, প্রচুর প্রশ্নে আসে। ঠিক আছে, আর্টিফিশিয়াল আর কেমিক্যাল বা কৃত্রিম সংরক্ষণ তিন প্রকার আছে। একটা হচ্ছে অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট, অ্যান্টি অক্সিডেন্ট, কিলেটিং এজেন্ট। উদাহরণগুলো দেখি চলো। অ্যান্টি মাইক্রোবিয়ালের উদাহরণগুলো মনোযোগ দিয়ে দেখো। বেনজোইক অ্যাসিড ও সোডিয়াম বেনজয়েড, এটা প্রচুর আসে পরীক্ষায়। সোডিয়াম বেনজয়েড রিলেটেড কাহিনীগুলা প্রচুর আসে পরীক্ষায়। ঠিক আছে, অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট হচ্ছে সোডিয়াম বেনজয়েড, বেনজোইক অ্যাসিড, সরবিক অ্যাসিড, পটাশিয়াম সরবেট, ক্যালসিয়াম প্রোপানয়েড, নাইট্রেট, নাইট্রাইট, সালফাইড, সালফার ডাইঅক্সাইড। এই ব্যাপারগুলো একটু হিন্টে রাখো আর কি। হ্যাঁ, বেনজোইক অ্যাসিড বা সোডিয়াম বেনজয়েড, সরবিক অ্যাসিড বা পটাশিয়াম সরবেট, ক্যালসিয়াম প্রোপানয়েড বা প্রোপানোইক অ্যাসিড, নাইট্রেট, নাইট্রাইট লবণ, সালফেট, সালফাইড লবণ, সালফার ডাইঅক্সাইড, এগুলো হচ্ছে কি? অ্যান্টি মাইক্রোবিয়াল, মানে মাইক্রোবস জন্মাইতে দেয় না বা ধ্বংস করে ফেলে। হ্যাঁ, বা বংশবৃদ্ধি করতে দেয় না। অ্যান্টিঅক্সিডেন্ট কে কে হতে পারে? দেখো সালফাইড, তার মানে সালফাইড অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট দুটোই হতে পারে। ঠিক আছে, আচ্ছা তো দেখো কি আছে। সালফাইড, ভিটামিন ই, সি, বিএইচএ, বিএইচএ কি? বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল, বিএইচটি, বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন। হ্যাঁ, এরকম কয়েকটা আছে, আমরা দেখবো এরকম কয়েকটা জিনিস এরা কি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এবার কিলিটিং এজেন্ট যারা কি করতেছে ভাইয়া? যারা হচ্ছে এনজাইমকে কাজ করতে দিবে না। কে কে? সাইট্রিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড ও ইডিটিএ। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ইডিটিএ কি? ইডিটিএ হচ্ছে ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড। ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড, মানে এখানে ইথিনের মতো কিছু একটা আছে, দুইটা অ্যামিনের গ্রুপ আছে, চারটা অ্যাসিটিক অ্যাসিডের গ্রুপ আছে। আমরা সব দেখবো, টেনশনের কোনো কারণ নাই। ও ক্ষারীয় হয় সাধারণত। হ্যাঁ, ক্ষারীয়। আচ্ছা, তাহলে কিলিটিং এজেন্টের ব্যাপারটা তো, কারণ নাইট্রোজেন থাকা মানে সে ক্ষারীয়।
ইলেকট্রন ত্যাগ করতে পারে। যে প্রথম অধ্যায় 4 নম্বরে লুইস তত্ত্ব পড়ছিলাম, যাদের মুক্ত জোর আছে এবং এটা তারা যদি দান করতে পারে তখন তাদের আমরা বলতেছি লুইস ক্ষার, ইডিটি কিন্তু ক্ষারীয়, পিএইচ 10 মাত্রা সে কাজ করে। তো চলো আসো আগে। তো দেখো কোনটি কৃত্রিম প্রিজারভেটিভ, বুঝতেই পারতেছো, চিনি, সরিষার তেল, মাস্টার্ড অয়েল এগুলো তো প্রাকৃতিক। সোডিয়াম বেনজয়েট দেখছো ইম্পর্টেন্ট, সোডিয়াম বেনজয়েট। ওকে, অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট কি আছে এখানে, বেনজিন, আর এটা এই যে COOH বেনজোইক অ্যাসিড। এখানে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করি তখন তৈরি হবে হচ্ছে COONA, এটাকেই বলা হয় সোডিয়াম বেনজয়েট, সোডিয়াম বেনজয়েট। ঠিক আছে, এই সোডিয়াম বেনজয়েট হচ্ছে কি হিসেবে কাজ করে, অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট। মানে এটা খুবই গুরুত্বপূর্ণ আর কি, মানে অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্টের ক্ষেত্রে। আরো কে কে ছিল ভাইয়া, বেনজোইক অ্যাসিড, এরপর ছিল সোডিয়াম বেনজয়েট, তারপর হচ্ছে পটাশিয়াম নাইট্রেট গুলা ছিল, সালফেট গুলা ছিল, সালফাইড গুলা ছিল, সালফার ডাইঅক্সাইড ছিল, তাই না, সরবেট গুলা ছিল, এগুলা ছিল। তো বেসিক কথা কি, অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট কি করে, অ্যান্টি শব্দের অর্থ নো, মানে উল্টা, মাইক্রোবিয়াল মানে অনুজীব, অনুজীব গুলাকে বাধা দেয় কাজ করতে, জন্মাইতে বা বংশবৃদ্ধি করতে, এনিথিং। জাস্ট একটা উদাহরণ দিলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা উদাহরণ, সোডিয়াম বেনজয়েট। ওকে, আচ্ছা, কোনটি নিরাপদ খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহৃত হয়? নিরাপদ খাদ্য সংরক্ষক বলতে কোনটা আর কি মাইল্ড, অনেক মাইল্ড বলতে মানে মাইল্ড বলতে আসলে যেটাকে বোঝায় যে কোনটা খুবই ক্ষতি কম আর কি, কোন ফুড প্রিজারভেটিভের ক্ষতিটা কম হয়। তো সোডিয়াম বেনজয়েটের ক্ষতি হয় সবচেয়ে কম আসলে। তো অ্যান্সার হচ্ছে এ, সোডিয়াম বেনজয়েট। এই যে বললাম সোডিয়াম বেনজয়েট থেকে অনেক কোশ্চেন আসে, অনেকবার ঘুরে ফিরে কোশ্চেন গুলো আসে। ঠিক আছে, সোডিয়াম বেনজয়েট ক্ষতিকারক দিকটা অনেক কম হয়, কারণ ওর এই যে বেনজিনের রেজোনেন্সের কারণে ওরা নিজেদের মধ্যেই আকর্ষণ বিকর্ষণটা বেশি থাকে, ও আর কি তেমন একটা মনে করো বিষক্রিয়া তৈরি করতে পারে না খাদ্যে, সো এই জন্য ওটা নিরাপদ খাদ্য সংরক্ষক। হ্যাঁ, আচ্ছা, এবার চিপস, চানাচুর ইত্যাদিতে কোন রাসায়নিক খাদ্য সংরক্ষক ব্যবহৃত হয়? ঠিক আছে, দেখো চিপস, চানাচুর ইত্যাদিতে কোন রাসায়নিক খাদ্য সংরক্ষক ব্যবহৃত হয়, এটার আনসার আমরা এই যে একটু পরে দেখতে পারবো। আমি তোমাদের একটু ছোট্ট করে দেখাই, ওয়েট এ মিনিট, দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ, এই যে দেখো সেম কথা, দেখো খেয়াল করো ভাইয়া, কিন্তু এখানে স্লাইডটা কেন রাখছি, যে অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট হিসেবে যারা আছে, সোডিয়াম বেনজয়েট এটা কি নিরাপদ খাদ্য সংরক্ষক, তার মানে এটা সবকিছুতেই মোটামুটি ব্যবহার করা যাবে। এখানে খেয়াল করো চিপস, চানাচুরের ক্ষেত্রেও আমাদের আসলে মেইন থিমটা কি, যাতে ওখানে ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো কিছু না জন্মায়। তো আলটিমেটলি এখানে আমরা সোডিয়াম বেনজয়েটটা ইউজ করব। তো ব্যাপারটা খেয়াল করছো, সোডিয়াম বেনজয়েট কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা টার্মিনোলজি হিসেবে কাজ করতেছে। মানে চিপস, চানাচুরের ক্ষেত্রে বলো, নিরাপদ খাদ্য সংরক্ষক বলো, তারপর দেখো কৃত্রিম প্রিজারভেটিভ, দেখো 3বার একই জিনিস আসছে 3 ভাবে। ওকে, আচ্ছা, এরপর এই স্লাইডটা আমি আপাতত তোমাদের জন্য 1 মিনিট রাখবো, তোমরা একটু আপাতত এই জিনিসটা একটু পড়ো, তারপর আমি জিনিসটা এক্সপ্লেন করতেছি। ওকে ওকে, তো আমরা এই জিনিসটা সবাই দেখলাম। তো এখন এখানে ওই যে অবশ্যই আমরা তো প্রথমটা পড়লাম, সোডিয়াম বেনজয়েট খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা নিয়ে কিন্তু আমরা অনেক গবেষণা করলাম, অনেক পড়াশোনা করলাম, খুবই ইম্পর্টেন্ট, এটা থেকে অনেক প্রশ্ন আসে আসলে। হ্যাঁ, তো এটা একটা অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, মানে এখানে যারা আছে সবাই অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, ওদের সবারই কাজ হচ্ছে আসলে ইস্ট, মোল্ড, বিভিন্ন অণুজীব ধ্বংস করা। দেখো ইস্ট, মোল্ড, ব্যাকটেরিয়া ধ্বংস করা, ইস্ট, মোল্ড, ব্যাকটেরিয়া ধ্বংস করা, ইস্ট, মোল্ড, ব্যাকটেরিয়া ধ্বংস করা, মানে সবই একই অ্যান্সার আসবে, কিন্তু প্রত্যেকের কাজ একটু ডিফারেন্ট। যেমন এখানে কি আছে, সোডিয়াম বেনজয়েট, ওর কাজটা কি একটু খেয়াল করো, ফলের রস, আচার, জেলি, পনির, পাউরুটি, বিস্কুট, সফট ড্রিঙ্কস, এগুলা সে কি করতে পারে, এগুলাতে ব্যবহার করতে পারি আর কি। ব্যবহারের মাত্রা আছে একটা 200 ppm অনুমোদিত মাত্রা, এর চেয়ে বেশি দিলে আবার এটা আবার বিষ হিসেবে কাজ করবে, তখন আমাদের আবার স্বাস্থ্যের ঝুঁকি হবে। তো 200 ppm মানেটা কি, 200 ppm মানে হচ্ছে মানে 1 লিটারে 200 মিলিগ্রাম হাইয়েস্ট আমরা সোডিয়াম বেনজয়েট ইউজ করতে পারবো। হ্যাঁ, তার মানে পিপিএম মানে কি, পার্টস পার মিলিয়ন, অথবা এটাকে আমরা লিখতে পারি মিলিগ্রাম পার লিটার, মানে 1 লিটারের মধ্যে 200 মিলিগ্রাম আমি হাইয়েস্ট কি ইউজ করতে পারবো, সোডিয়াম বেনজয়েট ইউজ করতে পারবো, এর চেয়ে বেশি ইউজ করলে আবার ক্ষতিকর। তো এইটুকু মোটামুটি অনুমোদিত মাত্রা। এরপর কি আছে দেখো, সোডিয়াম সরবেট, সোডিয়াম সরবেট আছে, ওর কাজ কি দেখো, দই, মিষ্টি, পনির, মাখন, বেকারি সামগ্রী এগুলাকে মোটামুটি সংরক্ষণ করে আর কি সে। হ্যাঁ, এটাও 200 ppm লিমিট। তারপর দেখো অ্যাসিডিক অ্যাসিড আছে, অ্যাসিডিক অ্যাসিড টু ভিনেগার, এটা খুব ভালো মতোই জানো। এখানে কি আছে দেখো, আচার, চাটনি, সস, মানে কি পিকলিং এজেন্ট, এটা তো আমরা পড়ছিলামই তাই না, পিকলিং এজেন্ট, এটার লিমিটও তোমরা জানো 6 থেকে 10%। এছাড়া কি আছে দেখো, প্রোপানয়েড সমূহ, প্রোপানয়েড গুলা কি করতেছে দেখো, ফলের রস, কেক, পনির এগুলা সংরক্ষণ করতে কাজে লাগতেছে। এটা লিমিট হচ্ছে 0.1 থেকে 0.3%। এই যে কেক মানে রুটি এরকম টাইপের জিনিসপত্র সংরক্ষণ করার জন্য আসলে কি ইউজ করা হয়, তোমার প্রোপানয়েড সমূহ ইউজ করা হয়, 0.1 থেকে 0.3% লিমিট। ওকে,
প্রশ্ন, রুটি সংরক্ষণে ব্যবহৃত প্রিজারভেটিভ হলো ওই যে কেক রুটি, তাই না? কেক রুটি এগুলো সংরক্ষণে ইউজ করা হচ্ছে ক্যালসিয়াম প্রোপানয়েট, একটু আগে মাত্র দেখলাম আমরা। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখো এরপর যদি আমরা পড়ি যে খাদ্য সংরক্ষণে বিভিন্ন রাসায়নিক পদার্থের ভূমিকা, এটাও আমার একটা চার্ট। তো এটা যদি আমরা একটু দেখে ফেলি আর কি ঠান্ডা মাথায়, কি কি আছে দেখো, এগুলোও সবই অ্যান্টিমাইক্রোবিয়াল। হ্যাঁ, তো এখানে কি কি আছে, ফার্স্টে পটাশিয়াম বাইসালফাইড বা সালফার ডাইঅক্সাইড, ওই যে ওরা সব একই কাজ করবে আর কি, তাই না? তো এটা কি করে, মদ, জুস ও শুকনা ফল এগুলো সংরক্ষণে এটা কাজ করে আর কি। হ্যাঁ, এটাও একটা অনেক শিল্পে ব্যবহার করা হয়। এটারও অনুমোদিত মাত্রা হচ্ছে 200 থেকে মানে 200 ppm আর কি, হাইয়েস্ট। এছাড়া আছে এখানে দেখো সাইট্রিক অ্যাসিড, এটাও একটা অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। এটা কি করে একটু খেয়াল করো, কৌটাজাতকৃত খাদ্য, মাছ, মাংস, মানে কৌটাজাতকরণে এটা খুব বেশি ইউজ হয় সাইট্রিক অ্যাসিডটা, কৌটাজাতকরণে। হ্যাঁ, একটু মাথায় রেখো, এটা লিমিট হচ্ছে 200 থেকে 350, ডিপেন্ড করে মাছ, মাংস না কি ধরনের খাদ্য সেটার উপর, 200 থেকে 350 ppm লিমিট আর কি। হ্যাঁ, তারপর আছে সোডিয়াম নাইট্রেট। সোডিয়াম নাইট্রেট ওরা কি করে, ক্লস্ট্রিডিয়াম বটুলিনাম নাশক, এটা একটা ব্যাকটেরিয়া বা ওই যে ছত্রাক বলি আর কি আমরা। হ্যাঁ, তো ওইটাকে নাশ করে। তো এটা সামুদ্রিক মাছ মাংস সংরক্ষণে ইউজ করা হয়। এটাও কিন্তু একটু মানে ইম্পর্টেন্ট জিনিস, যে সামুদ্রিক মাছ মাংস সংরক্ষণে কাকে ইউজ করা হয়, নাইট্রেট জাতীয় জিনিসপত্র। হ্যাঁ, তো এটা লিমিট হচ্ছে 120 ppm। ppm মানে কি, পার্টস পার মিলিয়ন, মানে 1 লিটারে কত মিলিগ্রাম তুমি ব্যবহার করতে পারবে সেই জিনিসটা। ওকে, তো এখন অবজেক্টিভ কি আসছে দেখো, রাজশাহী ইউনিভার্সিটিতে আম কৌটাজাতকরণে ব্যবহৃত হয়। কৌটাজাতকরণ, দেখো কৌটাজাতকরণ কার সাথে, সাইট্রিক অ্যাসিড, তাহলে অ্যান্সার হচ্ছে বি, সাইট্রিক অ্যাসিড হচ্ছে কৌটাজাতকরণে ব্যবহার করা হবে, সিম্পল। ওকে, এবার কয়েকটি প্রিজারভেটিভ, এদের সংরক্ষণের কাজ, যে আবার একটু রিভাইস আর কি। হ্যাঁ, ফার্স্টে আমরা যেটা পড়বো অ্যান্টিমাইক্রোবিয়াল গুলো পড়বো। কি কি আছে দেখো, প্রোপানোয়িক অ্যাসিড ও ক্যালসিয়াম প্রোপানোয়েট, এটার কাজ কি, এক নজরে ফলের জুস, জ্যাম, জেলি, পনির এগুলো সংরক্ষণ করার জন্য। 2 সরবিক অ্যাসিড, সোডিয়াম সরবেট, কাজ কি, ফলের জুস, জ্যাম, জেলি, পনির, সেম কাজ। সোডিয়াম সালফাইড, সোডিয়াম বাইসালফাইড, আর হচ্ছে সাইট্রিক অ্যাসিড, সালফার ডাইঅক্সাইড, জুস, কৌটাজাত ফল, মাছ, মাংস। হ্যাঁ, মানে কৌটাজাতের ব্যাপারটা আর কি, সাইট্রিক অ্যাসিড। তারপর দেখো ডাইঅ্যামোনিয়াম সালফেট, ডাইঅ্যামোনিয়াম সালফেট যেটাকেই বলো, এটা হচ্ছে পাউরুটি সংরক্ষণে ব্যবহার করা হয়। টাইটানিয়াম অক্সাইড, এটা হচ্ছে দুধ, কফি, ক্রিমার এগুলো ইউজ করা হয়। এগুলো হচ্ছে আমরা খুব বেশি ইউজ করি, তাই না? আমরা বেশি খুব খাই এগুলো, তাই না? ওই যে নেসক্যাফে যে ক্রিমার গুলা থাকে, তারপর কফি থাকে, দুধ থাকে, এগুলো সংরক্ষণ করার জন্য টাইটানিয়াম অক্সাইড ইউজ করা হয়। সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রাইট, এগুলা কি মাছ, মাংস, খাদ্য এগুলা সংরক্ষণ করার জন্য, কি সামুদ্রিক, কিন্তু এই যে দেখো পড়ছিলাম আমরা সামুদ্রিকের জন্য। হ্যাঁ, সামুদ্রিকের জন্য। আচ্ছা, তারপর এটা হচ্ছে বেনজোইক অ্যাসিড, এটা হচ্ছে সোডিয়াম বেনজোয়েট, ঠিক আছে? এটা হচ্ছে জুস, সফট ড্রিঙ্কস, মার্গারিন, আচার, জেলি সবকিছুর জন্য ইউজ করা হয়। তো এটা কিন্তু নিরাপদ খাদ্য সংরক্ষক, প্রচুর প্রশ্ন আসছে এটা থেকে, তাই না? আচ্ছা, তারপর দেখো পটাশিয়াম ব্রোমোক্সাইড, হ্যাঁ, এটা কি হ্যামবার্গারের জন্য ইউজ করা হয়। হ্যাঁ, হ্যামবার্গারের জন্য। আচ্ছা, তারপর দেখো ভিনেগার, এটা তো খুব ভালো মতোই জানো। হ্যাঁ, এটা কি আচার, চাটনি, সস, বা এটাকে আরেকটা কি বলা হয়, পিকলিং এজেন্ট। আমি যেদিকে যেদিকে দেখবো সেদিকে লিখে দিব এটা, যাতে মুখস্থ হয়ে যায় একদম। হ্যাঁ, পিকলিং এজেন্ট। তো এটা মোটামুটি আমরা কাদেরটা দেখলাম, অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট গুলার সংরক্ষণের কাজগুলো একটু দেখলাম, আবার একটা রিভাইজ দিলাম আর কি। হ্যাঁ, আচ্ছা, তো কি বলছে, কোনটি অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট নয়? দেখো সাইট্রিক অ্যাসিড কৌটাজাতকরণ পড়ছি, বেনজোয়েট অ্যাসিড এটাও একটা মোটামুটি পিকলিং এজেন্টের মতো কাজ করে, ফলের জুস টুস এগুলা। সরবিক অ্যাসিড এটাও কিন্তু এই যে আমরা পড়ছি, সরবিক অ্যাসিড, সোডিয়াম সরবেট, ফলের জুস, জ্যাম, জেলি, হ্যাঁ, এগুলোও পড়ছি। তিনটাই অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট, বাট থায়ামিনটা হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট নয়, ও হচ্ছে একটা অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিঅক্সিডেন্ট মানে কি, যে অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে বাধা দেয় বা অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে দেয় না আর কি, সোজা কথা আর কি, জারণ হইতে দেয় না। ওকে, তো এবার আসি জুস সংরক্ষণে নিচের কোনটি ব্যবহার করা হয়। মনে রাখবা মেইনলি জুস টুস সংরক্ষণে সালফাইড জাতীয় জিনিসপত্র ব্যবহার করা হয়। হ্যাঁ, সালফাইড বা সালফার, মানে সালফার ডাইঅক্সাইড বা সালফার এরকম টাইপের জিনিসপত্র ব্যবহার করা হয় আর কি জুস টুস সংরক্ষণে। তো দেখো জুস সংরক্ষণে কোনটা ব্যবহার করা হয়, এই যে পটাশিয়াম মেটাডাইসালফাইড, ঠিক আছে? পটাশিয়াম মেটাডাইসালফাইড, মানে সালফাইড, সালফেট এরকম টাইপের জিনিসপত্রগুলো বেশি ইউজ করা হয়। তো সেই ক্ষেত্রে পটাশিয়াম মেটাডাইসালফাইড হবে আর কি অ্যান্সার। এটা দেখো খুলনা ইউনিভার্সিটিতে আসছিল। হ্যাঁ, আচ্ছা, এবার এখানে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো সবগুলো হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। হোয়াট ইজ অ্যান্টিঅক্সিডেন্ট? অক্সিডেন্ট মানে জারণ যারা ঘটায়, অক্সিজেন মানে বাতাসের যে অক্সিজেন আছে তার সাথে সে বিক্রিয়া করে ফেলে। তো অ্যান্টিঅক্সিডেন্ট কি করবে, এমন একটা লেয়ার তৈরি করবে যাতে বাতাসে অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে না পারে। তো এরকম কারা কারা আছে, এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষায় প্রচুর আসে। একটা নাম হচ্ছে বিএইচএ, বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসল, বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসল। এটার গঠন হচ্ছে এরকম, ভাই একে দিছি যাতে তোমরা জাস্ট একটু ফ্রি সময় দেখে নিতে পারো।
বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল বলে এটাকে, হ্যাঁ অ্যানিসল। আচ্ছা এটা গেল। তারপর দেখো বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন, এটাকে বলা হয় বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন, ঠিক আছে বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন। আরেকটা টিবিএইচকিউ, এটাকে বলা টার্ট মানে টারশিয়ারি 3 ডিগ্রি, টার্ট বিউটাইলেটেড হাইড্রোক্সি কুইনন, টার্ট বিউটাইলেটেড হাইড্রোক্সি কুইনন। তো এই যে জিনিসগুলো আছে কেমিক্যাল স্ট্রাকচার গুলা, এগুলো মাঝে মাঝে আঁকতে দিলেও দিতে পারে যদি কোশ্চেন কঠিন করে, তো এই জন্য ভাই এগুলা দিয়ে দিলাম আগে থেকে। তাহলে বিএইচ এ মানে কি, বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল, ঠিক আছে বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল। তারপর হচ্ছে বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন, টার্ট মানে টারশিয়ারি বা 3 ডিগ্রি বিউটাইলেটেড হাইড্রোক্সি কুইনন, ঠিক আছে। এরকম মোটামুটি সবগুলা এখানে আছে। তোমরা জাস্ট কি করবা, এই জিনিসপত্রগুলো একটু ভালো মতো দেখে নিবা, যাতে ইন এনি কেস কোশ্চেন যদি আসে যাতে লিখতে পারো। তার মানে এই যে বিউটাইলেটেড হাইড্রোক্সি এই শব্দটা, বিএইচ শব্দটা থাকা মানেই এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করবে, মানে জারণ করতে বাধা দিবে। ওকে, আচ্ছা তাহলে এই জিনিসটা একটু দেখে রাখো 1 মিনিট, দেন আমরা আবার কন্টিনিউ করতেছি। ওকে, তো আমরা মোটামুটি এই জিনিসটা দেখলাম। এখন চলো একটু সামনে আসি, এখন হচ্ছে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট গুলো নিয়ে পড়বো আর কি। তো প্রথমে দেখো কি লেখা, বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন, বিএইচটি, যেটা হ্যাঁ সংকেত দেওয়া আছে তোমাদের সুবিধার জন্য। ওরা কি করে, অক্সিডেন্টস খাদ্যবস্তুকে জারণ মুক্ত রাখে, সবাই সেম কাজ করে হ্যাঁ অ্যান্টিঅক্সিডেন্ট গুলা। তো ইস্ট মলকে ধ্বংস করতে হেল্প করে, আলুর ক্রিস্প আর কি হবে, হ্যাঁ ক্রিপস না ক্রিস্প, ক্যান্ডি, জেলি, চুইংগাম, মাখন এগুলো সংরক্ষণে কাজ করে, হাইস্ট লিমিট 200 ppm, ঠিক আছে হাইস্ট লিমিট অনুমোদিত মাত্রা। বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল বিএইচএ, এটার কাজটা কি, এটার সংকেত দেওয়া আছে, এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট মানে জারণ হইতে বাধা দেয়। কনফেকশনারি যেসব দ্রব্যগুলো আছে, পনির, স্ন্যাক্স, ঝলসানো মাংস মানে বারবিকিউ টারবিকিউ আর কি, ওগুলা এগুলো সংরক্ষণে ব্যবহার করা হয়। এটার লিমিট হচ্ছে 100 ppm, এটা আবার বেশি ব্যবহার করা যায় না। আরেকটা হচ্ছে টার্ট মানে টারশিয়ারি, টার্ট মানে টারশিয়ারি, এটা ভাইয়া জৈব যৌগে কিন্তু পড়াইছি, হ্যাঁ টার্ট মানে টারশিয়ারি বা 3 ডিগ্রি, 3 ডিগ্রি বিউটাইলেটেড হাইড্রোক্সি কুইনন বা বিউটাইল হাইড্রোকুইনন। এটা হচ্ছে তোমার কি করে, এটা সংকেত, এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট, সেম কাজ করে এটার মতো, তোমার বিএইচ এর মতো সেম কাজ করে, এটারও লিমিট বিএইচ এর মতো সেম 100 ppm, হ্যাঁ অল্প অল্প জিনিস, ছোট ছোট জিনিস। তাহলে ওদের খাদ্য সংরক্ষণ কাজটা কি দেখো, বিএইচটির কাজটা কি দেখো, মাখন, জেলি, ক্যান্ডি, পটেটো, ক্রিস্প, হ্যাঁ। আর বিএইচএ টিবিএইচকিউ সেম দেখছিলাম, পনির, কনফেকশনারি দ্রব্য, হয়ে গেল। জাস্ট এই সামারি গুলো পড়লেও কিন্তু তোমাদের বইয়ের একটা বিশাল অংশ পড়া লাগতেছে না আর কি, কাজটা হেল্প হয়ে যাচ্ছে আর কি। তারপর দেখো খাদ্যদ্রব্য পচনে অন্যতম সহায়ক কোনটি, সালফার ডাইঅক্সাইড, ডাইনাইট্রোজেন মনোক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, অক্সিজেন। অবশ্যই খাদ্যদ্রব্য পচনে অক্সিজেন ভূমিকা পালন করে, জারণ করে, খাদ্যদ্রব্য পচায় দেয়, শেষ। আচ্ছা তারপর দেখো কোন তাপমাত্রার নিচে কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট সাইট্রিক অ্যাসিড বিয়োজিত হয় না, মানে এর চেয়ে বেশি তাপমাত্রা দেওয়া লাগে আর কি, হ্যাঁ। তাহলে এটা একটা মুখস্থ মান, এটা হবে 448 কেলভিন, হ্যাঁ এটা একটু মুখস্থ মান, এটা একটু মুখস্থ ভ্যালু, যে কোন তাপমাত্রার নিচে কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট সাইট্রিক অ্যাসিড বিয়োজিত হয় না, অ্যান্সার হচ্ছে এ। ওকে, কি লিডিং এজেন্ট তোমাদের শুরুতে বলছিলাম না, ই ডি টি এ, ইথিলিন, ডাইঅ্যামিন, টেট্রা অ্যাসিটিক অ্যাসিড। এটার অর্থ কি, এই দেখো এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, তাহলে 2টা কার্বন আছে মানে ইথিলিন, এখানে একটা নাইট্রোজেন, এখানে একটা নাইট্রোজেন, তাহলে এখানে ডি আছে, ডাইঅ্যামিন। তারপর এই যে এটা একটা সি ডাবল এইচ, এটা আরেকটা সি ডাবল এইচ, এটা আরেকটা সি ডাবল এইচ, এটা একটা সি ডাবল এইচ, তাহলে টেট্রা অ্যাসিটিক অ্যাসিড, তাহলে ইডিটিএ সবগুলাই আছে এখানে, ইথিলিন আছে, ডাইঅ্যামিন আছে, 4টা অ্যাসিটিক অ্যাসিড মানে টেট্রা অ্যাসিটিক অ্যাসিড সব আছে, ইডিটিএ। তাহলে ইডিটি এর ফুল মিনিংটা একটু লিখি, ইথিলিন
ড দিয়ে হচ্ছে ডাইঅ্যামিন, ডাইঅ্যামিন বলাটা আর কি বেশি যুক্তিযুক্ত, টেট্রা অ্যাসিটিক অ্যাসিড, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এটা পরীক্ষায় ইদানিং কালে একটা প্রশ্ন খুব বেশি আসে যে এটা হচ্ছে কয়টা মুক্ত জোড় আছে ওর মধ্যে, কত ডেন্টিন, ডেন্টিন দাঁতলা, দাঁত মানে জোড়া ইলেকট্রন কয়টা আছে আর কি, এটা মাঝে মাঝে প্রশ্ন আসে। চলো প্রশ্নটা একটু সলভ করি। খেয়াল করো, প্রত্যেকটা নাইট্রোজেনের মুক্ত জোড় হচ্ছে এক জোড়া, তাই না? এখানেও আছে এক জোড়া, ঠিক আছে। আর এই অ্যাসিডিক অ্যাসিড গুলো বিয়োজিত হয়ে যায়, মানে হাইড্রোজেন গুলাকে সে মুক্ত করে দেয়। তাহলে প্রত্যেকটা অক্সিজেনের একটা করে এই যে মাইনাস প্রান্ত তৈরি হয়, যেটা একটা মুক্ত জোড়, আরেকটা মাইনাস প্রান্ত তৈরি হয়, যেটা একটা মুক্ত জোড়, তারপর এখানে আরেকটা মাইনাস প্রান্ত তৈরি হয়, যেটা একটা মুক্ত জোড়, তারপর এখানে আরেকটা মাইনাস প্রান্ত তৈরি হয়, যেটা একটা মুক্ত জোড়। তাহলে টোটাল মুক্ত জোড় কয়টা? 1 2 3 4 5 6। তাহলে এখানে 6টি মুক্ত জোড় আছে। তার মানে লিগ্যান্ড, লিগ্যান্ড কয়টা সন্নিবেশ বন্ধন করতে পারবে? 6টা। করতে পারবে, ঠিক আছে। এখন এটা কি ক্ষারীয় না অম্লীয়? তোমরা খুব ভালো মতো জানো, ভাইয়া পড়াইছিলাম যে ফার্স্ট পেপার 4 নম্বর অধ্যায়ে লুইস অ্যাসিড, লুইস ক্ষারের সময় যে যারা মুক্তজোড় ইলেকট্রন দান করতে পারবে বা ইলেকট্রনের আধিক্য আছে তারা হচ্ছে লুইস ক্ষার। তাহলে এটা একটা ক্ষারীয়। তাহলে ওর পিএইচ এর মান অবশ্যই কত হইতে হবে কাজ করার জন্য? 7-এর বেশি, ঠিক আছে। ওকে, তাহলে ইডিটি দেখলাম, এটা হচ্ছে কিলেটিং এজেন্ট। কিলেটিং এজেন্টের কাজ কি ভাইয়া? কিলেটিং এজেন্টের কাজ হচ্ছে সেই এনজাইমকে বাধা দেয় কাজ করতে, এনজাইমকে কাজ করতে দেয় না বা এনজাইমকে কাজ করতে বাধা দেয়, যাতে সে আর এনজাইমটা বেশি কাজ করলে কি হবে, বিক্রিয়াটা, সহজ কথা বুঝাই, ধরো আমার একটা বিক্রিয়া চলতেছে, রাসায়নিক বিক্রিয়া চলতেছে, এখন ওটার ভিতরে আমার আর এনজাইমের কাজ দরকার নেই, তাহলে আমি কোনো না কোনো একটা কিছুতে কাজ বন্ধ করে রাখছি, এনজাইমের কাজটা বন্ধ করে রাখছি। এখন ইন এনি কেস কোন একটা পরিবেশে এনজাইমটা যদি কাজ করা শুরু করে দেয়, তাহলে কি উল্টা ভালোর চেয়ে বন্ধ হবে না? মানে বিষক্রিয়া তৈরি হয়ে যাবে না? কারণ আমি খাওয়াটা ডিজাইনই করছি ওই নির্দিষ্ট এনজাইমের পরিমাণের জন্য। এখন যদি এনজাইমটা কাজ করা শুরু করে দেয়, তাহলে তো আমার খাওয়ার টোটাল অনুপাতটা নষ্ট হয়ে যাবে, তাহলে বিষক্রিয়া তৈরি হবে। ওইটা যাতে না করতে পারে এই জন্য ইউজ করা হয় কিলিটিং এজেন্ট, মানে এনজাইমকে কিল মারে। ঠিক আছে, ওকে। সো এটা মোটামুটি দেখলাম। এবার দেখো, ইডিটি পদ্ধতিতে পানির ক্ষরতা নির্ণয়ের সময় পিএইচ এর দ্রবণ অবশ্যই কত রাখতে হবে? ক্ষারীয় 7-এর বেশি, 10, 7-এর বেশি আর কি, সোজা কথা 10, ঠিক আছে, ওকে। তারপর দেখো, ভুলবো না তোমায় ভুলবো না, এটা হলো একটা শর্টকাট টেকনিক আর কি, হ্যাঁ, আমাদের ভার্সিটির ফ্ল্যাগশিপ ব্যাপার স্যাপার আর কি এগুলা শর্টকাট টেকনিক। যে ধরো অক্সিজেন শোষণকারী অ্যান্টি অক্সিডেন্ট মনে রাখার টেকনিক হচ্ছে কেস। সি দিয়ে বোঝায় ভিটামিন সি, এ দিয়ে বোঝায় ভিটামিন এ, এস দিয়ে বোঝায় সালফাইড লবণ, ই দিয়ে বোঝায় ভিটামিন ই, এই আর কি। তারপর কিলিটিং এজেন্ট পলিএলসা, পলি দিয়ে বোঝায় পলিফসফেট, এই দিয়ে বোঝায় অ্যাসকর্বিক অ্যাসিড, ল দিয়ে বোঝায় ল্যাকটিক অ্যাসিড, সা দিয়ে বোঝায় সাইট্রিক অ্যাসিড, হ্যাঁ। আর ছত্রাক নিধনকারী রাসায়নিক সংরক্ষক হচ্ছে বস আসিতেছে, ব দিয়ে বেনোমিল, তারপর স দিয়ে সালফার ডাইঅক্সাইড, আবার স দিয়ে সোডিয়াম আলফা ফিনাইল ফিনেটও হয়, আসিতেছে দিয়ে আয়োবেন্ডাজল হয়, ঠিক আছে। এরকম কয়েকটা। তো এই শর্টকাটটা তোমরা আসলে চাইলে মাথায় রাখতে পারো। এটা ভাইয়া 3 স্টার দিয়ে দিলাম, তোমরা ভিডিওটা পজ করে জিনিসটা একটু মনে রেখো আর কি, হ্যাঁ, এগুলো দেখে রেখো, কাজে লাগবে আর কি শর্টকাট টেকনিক। ওকে, এবার রাসায়নিক প্রিজারভেটিভের কয়টা বৈশিষ্ট্য এমনি একটু দেখে নিই আর কি। রাসায়নিক প্রিজারভেটিভের বৈশিষ্ট্য কি? প্রিজারভেটিভ হলো দুর্বল জৈব কার্বক্সিলিক অ্যাসিড ও এদের লবণ, স্বাভাবিক COOH থাকা মানে দুর্বল আর কি, তারা জৈব অ্যাসিডই দুর্বল, এবং এদের লবণ এবং নাইট্রিক ও নাইট্রাস অ্যাসিড, সালফিউরাস অ্যাসিডের লবণ, ওকে ফাইন। এসব লবণ পানিতে দ্রবীভূত অবস্থায় আর্দ্র বিশ্লেষিত হয়ে এদের মাতৃ অ্যাসিড উৎপন্ন করে। মনে করো আমার কাছে আছে CH3COONA, CH3COONA, ও তো প্লাস ও তো মাইনাস, যখন পানির উপস্থিতিতে থাকে তো আলটিমেটলি কি হয়, সরি একটু বল দিছি, COO মাইনাস আর Na প্লাস, তখন A মাইনাস A প্লাসের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? CH3COOH। এটার অর্থ কি ভাইয়া? এটার অর্থ হচ্ছে, খেয়াল করো, এই লবণটা তৈরি হচ্ছে তো এই মাতৃ অ্যাসিড মানে মূল অ্যাসিড থেকেই, তো এটা আবার পানিতে যখন বিশ্লেষিত হয় তখন আবার এই মূল অ্যাসিডেই ফিরে যায় আর কি, এটাই বোঝাইছে, আর কিছু না। এসব অ্যাসিডের পিএইচ এর মান 4.74 থেকে নিম্নমান, মানে দুর্বল হলে পিএইচ এর মান কম থাকে, আর সবল হলে পিএইচ এর মান আরো কম থাকে, হ্যাঁ, সাইট্রিক অ্যাসিডের মধ্যে থাকে। তারপর এই অম্লীয় মাধ্যম ব্যাকটেরিয়া, মানে ওরা অম্লীয় মাধ্যম তৈরি করে, ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য প্রতিকূল হওয়ায় এইসব রাসায়নিক পদার্থ কার্যকর প্রিজারভেটিভের ভূমিকা রাখে, অ্যান্টিমাইক্রোবিয়াল মূলত আর কি, ওকে। এটা হচ্ছে প্রিজারভেটিভ ভূমিকা বা বৈশিষ্ট্য। আচ্ছা, এছাড়া কিছু ফুড অ্যাডিটিভস আছে, অ্যাডিটিভস এক্সট্রা ভাবে অ্যাড করা হয় আর কি, ফুড অ্যাডিটিভস। এগুলা কি দেখো, যেমন সুগন্ধকারক, যেমন ফলের এসেন্স, এগুলো দেওয়া যায়,
এগুলো সুগন্ধ করে আর কি, হ্যাঁ, সংরক্ষণ টক্ষণ করে না। খাদ্যবস্তুকে সুগন্ধ ও গ্রহণীয় করার জন্য আইসক্রিমে ফলের সুগন্ধ রস মেশানো হয়, এগুলো সিম্পল জিনিস, হ্যাঁ, এগুলোর কোনো মাত্রা টাত্রা নাই। এগুলো জাস্ট ফুডের গ্রান্ট অ্যান্ড অ্যাপিয়ারেন্স কে এনহান্স করে, হ্যাঁ, কোয়ালিটি না। এবার ইমালসিফায়ার যেমন লেসিথিন E322 বা অ্যাসিটিক অ্যাসিডের গ্লিসারাইড এস্টার, এগুলো কি ইউজ করা হয় জানো? তৈল চর্বিকে পানিতে মিশ্রণের জন্য। তেল চর্বি কিন্তু নরমালি পানিতে মিশ্রণ হয় না, বাট এরকম এডিটিভ ইউজ করলে তেল চর্বিও পানিতে মিশ্রণ হয়ে যায়। দেখো বাজারে গুঁড়া দুধে যে মিশানো হয় আর কি, যেটা, হ্যাঁ, যাতে মিশে। এবার রঙিন বস্তু, কালারিং, ফুড কালারিং খাই না আমরা, জর্দার কালার চেঞ্জ হয় বা পোলাওর কালার চেঞ্জ হয়ে যায়, এগুলো আর কি, এগুলো হলো ডাই বলে আর কি এগুলোকে, হ্যাঁ, ডাই। তো এগুলো হচ্ছে খাদ্য বস্তুতে গ্রহণযোগ্য রং সৃষ্টি করে, বেশি দিলে আবার ক্ষতিকর, হ্যাঁ, তাও একটা অনুমোদিত মাত্রা আছে আর কি, এটা এখানে উল্লেখ করে নাই। আর এটা হলো সরবিটল, এটার কথা একটু মাথায় রেখো আর কি, সরবিটল, হ্যাঁ, এটা বলে E420 সরবিটল, সংকেত সহ মনে রেখো, এটাকে বলে সুইটেনার, হ্যাঁ, সুইটেনার, সুইটেনার, এটা কথা মনে রেখো। চিনি ছাড়া মিষ্টিকারকেরা, চিনি ছাড়া মিষ্টিকারক, এটা খুব ইম্পর্টেন্ট, মানে এই টপিকটা আমি একটু স্টার দিয়ে রাখি, এই জিনিসটা একটু স্টার দিয়ে রাখি, সরবিটলটা মাথায় রাখবা। এটা হচ্ছে চিনি ছাড়া বিভিন্ন মিষ্টিকারক, যে জিরোকাল টেরোকাল বলি না, ওইরকম আর কি। শিশুর দাঁত ক্ষয় রোধক, ডায়াবেটিক, চকলেট রোগীর হিতকর, এগুলো ভালো, এগুলো ক্ষতি করে না, এটা শুধু সুইটেনার, মিষ্টি করে, হ্যাঁ, সরবিটল, এটা কথা মাথায় রেখো। দেখো প্রশ্নে আসছিল নিচের কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট নয়? বিএইচ থাকলে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট বলছিলাম, তাহলে অবশ্যই এটা অ্যান্টিঅক্সিডেন্ট নয়, এটা তো সরবিটল, মিষ্টিকারক, সরবিটল, এটা শুধু ফুড অ্যাডিটিভস, এটার কোনো মানে আহামরি সংরক্ষক ভূমিকা নাই আর কি এটার, হ্যাঁ, ওকে। তো এছাড়া ফুড অ্যাডিটিভের কিছু বিপদও আছে, সেটা হচ্ছে অ্যালার্জি হতে পারে। অ্যালার্জি হলে কি হয়? চামড়ায় র্যাশ ওঠে, পেট খারাপ হয়, এরকম হতে পারে। হাইপার অ্যাসিডিটি হইতে পারে, অম্লতার কারণে ঘুমের ব্যাঘাত ঘটে, শরীর খারাপ হয়, অনেক কিছু হইতে পারে। দীর্ঘমেয়াদী অসুস্থতা মানে কি? ক্যান্সার ট্যান্সার, অনেক কিছু হইতে পারে, মানে যে কোনো কিছুই লিমিটের বাইরে দিলে খারাপ, এটি মূল উদ্দেশ্য, আর কিছু না। ওকে, তারপর এছাড়াও কয়েকটা ফুডস এর মানে ছত্রাক যারা মানে বন্ধ করে বা ছত্রাকের রোধ করে আর কি, যারা, তাদের কিছু লিমিটেশনস দেখি। সালফার ডাইঅক্সাইড হচ্ছে সংরক্ষণের ঘনমাত্রা 1%, মানে অলমোস্ট সবগুলোই 1% এর মধ্যেই আর কি বলতে পারো। তো এটা হচ্ছে আঙ্গুরের উপরে প্রয়োগ করা হয় সালফার ডাইঅক্সাইড। আয়োবেন্ডাজোলটাও 1% লিমিট, এটা আপেল, আনারস, নাশপাতিতে প্রয়োগ করা হয়। বাইফিনাইলটা হচ্ছে 0.5%, 0.5% লিমিট, সাইট্রাস ফলে দেওয়া হয়। বেনোমিলটা হচ্ছে 0.5% লিমিট, কলা, পেঁপে, আম, আপেল, চেরি, আনারস, নাশপাতি, এগুলাতে ইউজ করা হয়। লাস্ট বাট নট দ্য লিস্ট, সোডিয়াম আলফা ফিনাইল ফিলেট, এটা হচ্ছে 1% লিমিট, এটা আনারস, আপেল, সাইট্রাস ফলে দেওয়া হয়। মুখস্থ করা লাগবে দরকার নেই, জাস্ট একবার দেখে যাও, ইন এনি কেস কমন করলে ভালো। লিমিটটা 1% এর মধ্যে, আর কিছু কিছু 0.5%, ঠিক আছে। এই একটু সরে রাখি, জাস্ট এই জিনিসটা দেখবা, ভিডিওটা পজ করে একটু দেখে নিও আর কি, হ্যাঁ, ওকে। তো দেখো কি লিখছে, খাদ্যের পচন ঘটার কারণ কি? খাদ্যে পানি থাকা, ছত্রাক জন্মানো, তাপমাত্রা 45°C বেশি রাখা। দেখো তাপমাত্রা 45°C উপরে বেশি রাখো আর কম রাখো, এটাতে কিছু যায় আসে না, সো এটা হবে না। ছত্রাক জন্মালে খাদ্য নষ্ট হয়, খাদ্যে পানি থাকলে কি হয়? ওই যে জারণ টারণ হয়, ব্যাকটেরিয়া জন্মায়, ঝামেলা হয়। সো অ্যান্সার হচ্ছে আমার এ, এই হবে অ্যান্সার। তো এটার এগেইনস্ট একটা কথা তোমাদেরকে বলি, একটা লেভেল আছে AW বলে এটাকে, এটাকে বলা হয় ওয়াটার অ্যাক্টিভিটি। মানে যার ভিতরে পানি যত বেশি বা AW এর ভ্যালু যত বেশি, সেখানে ব্যাকটেরিয়া জন্মানোর প্রবাবিলিটি তত বেশি। মানে AW এর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে হয় আর কি। তো 0 থেকে 0.6 পর্যন্ত হচ্ছে গ্রহণযোগ্য মান, কিন্তু যখনই AW এর ভ্যালু 0.6 এর উপরে চলে যায়, তখনই ওটা হচ্ছে খারাপ। আর 1 হয়ে গেলে মানে ওটা অনেক খারাপ, মানে ব্যাকটেরিয়া ভাইরাস জন্মানোর জন্য উৎকৃষ্ট পানি, বুঝছো? তো এই জন্য পানি বেশি থাকাটাও সমস্যা। তাহলে অ্যান্সার A1 and 2। তারপর খাদ্য নষ্ট হওয়ার প্রধান কারণ কি? দেখো তাপমাত্রা কমাইলে বাড়াইলে খাদ্য ঠান্ডা গরম হবে, এছাড়া আর কিছু হবে না। এনজাইম দ্বারা জারণ করলে খাদ্য নষ্ট হইতে পারে। ধাতব আয়নের প্রভাব, জারণ বিজারণ হইলে এটাও হইতে পারে। তাহলে অ্যান্সার 2 আর 3, তাহলে অ্যান্সার হচ্ছে সি, 2 আর 3। ওকে, আচ্ছা। রান্নার কাজে সিলিন্ডারে কোনটি ব্যবহৃত হয়? প্রাকৃতিক গ্যাস, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন, প্রাকৃতিক গ্যাসে প্রধান উপাদান মিথেন। তো এই জিনিসটা আমরা সবাই জানি, সেটা কোনো সমস্যার কিছু না। ওকে, এনজাইম কি? এনজাইম হচ্ছে যাদের উচ্চ আণবিক ভর থাকে এবং নাইট্রোজেন ঘটিত দানাদার, উচ্চ আণবিক ভর, প্রাণহীন, মানে অদানাদার আর কি, অদানাদার নাইট্রোজেন ঘটিত পদার্থ, তাদেরকে বলা হয় এনজাইম। এনজাইম। প্রিজারভেটিভ কিভাবে খাদ্যবস্তু সংরক্ষণ করে তার মূল তত্ত্বটি লেখো। কিছুই না, প্রিজারভেটিভ গুলা খাদ্যের সাথে মিশে যদি অ্যান্টিমাইক্রোবিয়াল হয়, সে হচ্ছে অণুজীব গুলাকে বাঁচতে দেয় না, কারণ কি একটা অম্লীয় পরিবেশ তৈরি করে রাখে। তাহলে জাস্ট ওই যে তিনটার কথাই লিখবা, একটা লিখবা অ্যান্টি, বাংলায় লিখি, লিখবো হচ্ছে অ্যান্টি মাইক্রোবিয়াল, ওর কাজগুলো একটু লিখবা, মাইক্রোবিয়াল
তারপর অ্যান্টিঅক্সিডেন্ট, ওর কাজটা একটু লিখবে। অ্যান্টিঅক্সিডেন্ট কি, জারণ হইতে বাধা দেয়, সো খাদ্যটা ভালো থাকে। হ্যাঁ, অ্যান্টি অক্সিডেন্ট। আরটা কি লিখবা, কিলেটিং এজেন্ট। কিলেটিং এজেন্ট কাজ কি, এনজাইমকে বাধা দেয়, ফলে খাদ্যদ্রব্য ঠিক থাকে। মানে এই তিনটার কথাবার্তা জাস্ট ওই এক লাইন করে লিখলি হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, অণুজীব জন্মাইতে দেয় না, বংশবৃদ্ধি করতে দেয় না, মেরে ফেলে। অক্সিজেনের জারণ ঘটাইতে দেয় না, ভালো থাকে। এনজাইমকে ক্রিয়া করতে দেয় না, এনজাইমকে নষ্ট করে, মানে এনজাইমের ক্রিয়া নষ্ট করে ফেলে, সো খাদ্যদ্রব্য ভালো থাকে। তিনটা কথা লিখলেই ইনশাল্লাহ এই অ্যান্সারটা ডান। ওকে, সো মোটামুটি আমাদের টাইপ 1টা ডান। তো টাইপ 1 আমরা মোটামুটি খাদ্য সংরক্ষক যত প্রকার হতে পারে, মানে প্রাকৃতিক, কৃত্রিম, সব ধরনের খাদ্য সংরক্ষক কোনটার কাজ কি না কি সবকিছু মোটামুটি আমরা পড়ছি। তো আমরা আপাতত এই ভিনেগার শুরু করার আগে 1 মিনিট একটা বিরতি নিয়ে দেন আমরা জিনিসটা স্টার্ট করি। থ্যাংক ইউ। ওকে, তো আমরা মোটামুটি টাইপ 1 তো শেষ করলাম। এখন হচ্ছে আমরা টাইপ 2 পড়বো। টাইপ 2টা হচ্ছে ভিনেগার। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ। হ্যাঁ, মানে আমরা তো এখন কি পড়তেছি, ভার্সিটি পড়তেছি, কিন্তু ইঞ্জিনিয়ারিং এ এবার বইতে 3টা কোশ্চেন আসছে ভিনেগার থেকে। জাস্ট একটা এক্সাম্পল দিলাম তোমাদেরকে, সিকের ওইটাও কোশ্চেন আসছে, এরকম একটা অবস্থা। তো দেখো, ইজি কোশ্চেন গুলো ইজি, ভার্সিটির মতোই। আমি তোমাদের সবকিছু এক্সপ্লেন করতেছি। দেখো, এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, এগ্রি উৎসতে আসছে, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটিতে রিটেনে আসছে। তার মানে এই টপিকটা বুঝতেছো, এটা কিন্তু রিটেন এমসিকিউ বোথ পার্টি আসতেছে। সো অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো শুরু করি। প্রথমে কয়েকটা বিশেষ তথ্য, এগুলো একটু ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আখ বা খেজুরের রসে 16 থেকে 20% সুক্রোজ চিনি থাকে। হ্যাঁ, 16 থেকে 20% সুক্রোজ চিনি থাকে। ওই যে আখ থেকেও যে আমরা চিনি আসে না, লাল চিনি, ওইটা আর কি। হ্যাঁ, আখ বা খেজুরের রস থেকে 16 থেকে 20% সুক্রোজ চিনি থাকে আর কি। হ্যাঁ, আচ্ছা, ইথানিক অ্যাসিড হচ্ছে 6 থেকে 10%। লঘু জলীয় দ্রবণ হচ্ছে ভিনেগার নামে পরিচিত। আর ইস্ট থেকে 2টা এনজাইম নিঃসৃত হয়, একটা হচ্ছে ইনভার্টেস, একটা হচ্ছে জাইমেস। ইস্ট থেকে কি কি নির্গত হয়, ইস্ট, YEAST, ইস্ট থেকে কি কি নিঃসৃত হয়, ইনভার্টেজ এবং জাইমেস। এদের এনজাইমের প্রভাবে সুক্রোজের ফার্মেন্টেশন বা গাজন হয়। হ্যাঁ, ফার্মেন্টেশন বা গাজন হয়, অনেকটা যে অবাধ শ্বসনের মতো, বায়োলজিতে তোমরা হয়তো পড়ছো। ওকে, তো চলো সামনে আসি। ফার্স্টে ভিনেগার উৎপাদনের পদ্ধতিগুলো একটু পড়ে ফেলি। সহজ, মানে সিম্পল একটা অ্যান্সার। সেটা হচ্ছে, প্রথমে চিনি যেটা থাকে, চিনি, সুক্রোজ, এটা আর্দ্র বিশ্লেষণ করা হয়, পানির সাথে বিক্রিয়া করে ইনভার্টেজ বা সুক্রেজের উপস্থিতিতে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি করে। হ্যাঁ, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি হয়, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি হয়। যেহেতু ইনভার্টেজ ব্যবহার করে এই 2টা জিনিসকে তৈরি করা হচ্ছে, একজন অ্যালডিহাইড একজন কিটোন, এজন্য এটাকে ইনভার্ট সুগারও বলা হয়। মানে গ্লুকোজ আর ফ্রুক্টোজ একসাথে, এদেরকে ইনভার্ট সুগার বা ইনভার্ট চিনি বলা হয়। মানে চিনি বা সুক্রোজকে ইনভার্টেজের উপস্থিতিতে যেহেতু 2টা জিনিস, সিমিলার জিনিস পাওয়া যাচ্ছে, একটা অ্যালডিহাইড একটা কিটোন, তো এটাকে বলা হয় হচ্ছে ইনভার্ট সুগার বা ইনভার্ট চিনি। আচ্ছা, এরপর গ্লুকোজকে যদি আমরা নেই বা ইনভার্ট চিনিকে যদি আমরা নেই, জাইমেজের উপস্থিতিতে 20 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই যে অবাধ শ্বসন হয় আর কি, তখন ইথানল তৈরি হয় এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। ঠিক আছে, ওই ইথানলের 10% নেওয়া হয় আর কি, 10%। ওই ইথানলের 10% নিলে যদি জারণ করি কার উপস্থিতিতে, অ্যাসিডোব্যাক্টর বা মাইকোডার্মাটা অ্যাসিডি। হ্যাঁ, অ্যাসিডোব্যাক্টর অথবা মাইকোডার্মাটা অ্যাসিডি, মাইকোডার্মাটা অ্যাসিডি অথবা অ্যাসিডোব্যাক্টরের উপস্থিতিতে বিক্রিয়া করলে, যেহেতু এটা 10% নিচ্ছি, এখানেও যে অ্যাসিডটা উৎপন্ন হবে এটাও 10% অ্যাসিডিক অ্যাসিড উৎপন্ন হবে। ঠিক আছে, এই অ্যাসিডিক অ্যাসিডটাকে আমরা বলতেছি ভিনেগার, বাট এটা পিওর না। এটাকে পিওর করতে হলে ওইটাকে আমরা 75 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 মিনিট ধরে উত্তপ্ত করি। তখন হয় কি, অ্যাসিডোব্যাক্টর যেটা থাকে না, এই যে এটা ব্যাকটেরিয়াটা, এটা নষ্ট হয়ে যায়। তাহলে এখন কি পিওর অ্যাসিডিক অ্যাসিড পাবো আমরা, মানে পিওর ভিনেগার পাবো। শেষে তৃপ্তিকর স্থায়ী হালকা বাদামি বর্ণের ভিনেগার পাওয়া যায়। এই দেখো, হালকা বাদামি বর্ণের ভিনেগার পাওয়া যায়। ঠিক আছে, ভিনেগার পাওয়া যায়। তাহলে ধাপ কয়টা ভাইয়া, 3টা ধাপ হইলো। কি কি ধাপ হইলো? প্রথম ধাপে আমরা কি করলাম, অ্যালকোহল উৎপন্ন করলাম। কিভাবে? আমরা চিনি নিলাম, সুক্রোজ, ওটাকে ইনভার্টেজের উপস্থিতিতে আমরা দিলে, এটা কি হাইড্রোলাইসিস করলে বা পানি যোজন করলে কি হচ্ছে, গ্লুকোজ ফ্রুক্টোজ 2টা সমান অনুপাতে বিভক্ত হচ্ছে, এদেরকে ইনভার্ট চিনি বলে। ইনভার্ট চিনিকে আবার জাইমেজের উপস্থিতিতে যদি বিক্রিয়া করায়, তখন ইথানল এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তো এই জাইমেজ আর ইনভার্টেজ 2টাই হচ্ছে ইস্ট থেকে নির্গত হয়। ঠিক আছে, 2টা এনজাইম। এরপর এই অ্যাসিডোব্যাক্টরের উপস্থিতিতে বা মাইকোডার্মাটা অ্যাসিডের উপস্থিতিতে আমরা কি করি, ইথানলকে 10% ইথানল নেই, ওটা থেকে জারণ করে 10% অ্যাসিডিক অ্যাসিড পাই। এটাও পিওর না, কারণ এখনো অ্যাসিডোব্যাক্টর আছে। এটাকে মারার জন্য আমরা কি করি, 75 থেকে 80 ডিগ্রি তাপমাত্রা 20 মিনিট ধরে উত্তপ্ত করি। উত্তপ্ত করলে ব্যাকটেরিয়াটা মারা যায়। তারপর হচ্ছে একটা হালকা বাদামি বর্ণের
ভিনেগার পাওয়া যায়। সিম্পল হয়ে গেল। আচ্ছা, টেম্পারেচার গুলো খুব গুরুত্বপূর্ণ, টেম্পারেচার গুলো একটু দেখে রাখি, কাজে লাগবে আর কি আমাদের। হ্যাঁ, দেখো এই প্রশ্নটা আসলে বইতে আসছিল, এটা জাস্ট এমনি রাখলাম আর কি। বইতে আসছিল এই প্রশ্নটা 18-19 সালে। কেমন দেখো, চিনি বা সুক্রোজ H2, এই যে এই বক্স গুলো ছিল, বক্স গুলো আমরা ফিল আপ করে দিছি, বাট এটা ফিল আপ করা ছিল না আর কি। প্রশ্ন এরকম খালি 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 ছিল, বলছে এটা ফিল আপ করো। 10টা বক্স আছে, 11টা বক্স আছে, 10 নম্বর। দেখছো কত ইজি। তো ব্যাপারটা হচ্ছে এই যে চিনি বা সুক্রোজ হাইড্রোলাইসিস করলাম ইনভার্টেজের উপস্থিতিতে 37°C তাপমাত্রা, কি পাবো? গ্লুকোজ, ফ্রুক্টোজ, এদেরকে একসাথে বলে ইনভার্ট সুগার। তারপর এই যে ইনভার্ট সুগারকে নিয়ে জাইমেজের উপস্থিতিতে যদি 20 থেকে 24°C তাপমাত্রা হিট দেই, তাহলে ইথানল আর কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। এই ইনভার্টেজ আর জাইমেজ দুইজনই কার থেকে নির্গত হয়? ইস্ট থেকে নিঃসৃত এনজাইম। তারপর এটার 10%, ইথানলের 10% নিয়ে যদি আমি মাইক্রোডার্মাটা অ্যাসিড বা অ্যাসিডোব্যাক্টেরিয়ার উপস্থিতিতে 35°C তাপমাত্রা হিট দেই, তাহলে পাওয়া যায় 10% অ্যাসিডিক অ্যাসিড বা ভিনেগার। ওইটাকে আবার আমরা কি করি, 75 থেকে এই দেখো 80°C তাপমাত্রায় 20 মিনিট ধরে উত্তপ্ত করি, তখন অ্যাসিডোব্যাক্টর বা মাইক্রোডার্মাট অ্যাসিডিটা নষ্ট হয়ে যায় এবং আমরা পাই পিওর হালকা বাদামি বর্ণের ভিনেগার। এই ভিনেগার যেহেতু 6 থেকে 10% জলীয় দ্রবণ, তো এটার পিএইচ এর মান অম্লীয় হয়, 4.74 থাকে। 4.74। আর এই পরিবেশে সাধারণত কি হয়, ব্যাকটেরিয়ারা জন্মাতে পারে না। এই জন্য এটা একটা ভালো খাদ্য সংরক্ষক হিসেবেও কাজ করে, পিকলিং এজেন্ট আর কি যেটাকে বলি। তো দেখো প্রথম প্রশ্ন জাহাঙ্গীরনগরে আসছিল, ভিনেগারের কোনটি থাকে? 6 থেকে 10% CH3COOH, তাহলে অ্যান্সার অ্যাসিডিক অ্যাসিডের 6 থেকে 10% কে বলা হয় ভিনেগার। মল্ট ভিনেগার প্রস্তুতিতে সুক্রোজের আর্দ্র বিশ্লেষণে কোন এনজাইম ব্যবহৃত হয়? সুক্রোজ বা চিনি, চিনি একে আর্দ্র বিশ্লেষণ করার জন্য কি তৈরি হয়? একটা গ্লুকোজ, একটা ফ্রুক্টোজ, এদেরকে বলা হয় ইনভার্ট চিনি। তাহলে এখানে ইউজ করা হয় ইনভার্টেজ 37°C তাপমাত্রায়, তাই না? অথবা সুক্রেজ, ঠিক আছে? তাহলে ইউজ করা হয় ইনভার্টেজ। গেল। এবার দেখো ভিনেগারের খাদ্য দ্রবণ কৌশল কিভাবে করা হয়, খুব সহজ। ভিনেগারের পিএইচ এর মান কত? 4.74। এতটা অম্লীয় পরিবেশে ব্যাকটেরিয়া নরমালি জন্মাতে পারে না, এই অম্লীয় পরিবেশের জন্য তারা বাড়তেও পারে না। তো বেসিক্যালি ব্যাপারটা হয় কি, এই যে ভিনেগার না, এটা তো একটা দুর্বল অ্যাসিড, তাই না? এটা একটা দুর্বল অম্ল। দুর্বল অম্ল মানে ও সহজে বিয়োজিত হয় না, মানে অনেকদিন সে তার ঘনমাত্রা বজায় রাখে, মানে অনেকদিন সে তার পিএইচটা বজায় রাখে, মানে বাফারের মতো কাজ করে, তাই না? আচ্ছা, তো ও কি করতেছে? H+ নিঃসরণ করতেছে। এই H+টা কি করে জানো? এই যে ক্ষতিকারক যে ভাইরাস ব্যাকটেরিয়া গুলো আছে না, এগুলার বাহিরের যে প্রাচীর ওটাকে ধ্বংস করে ফেলে, মানে ক্ষতিকারক ব্যাকটেরিয়া গুলাকে ধ্বংস করে ফেলে। তো ব্যাকটেরিয়া গুলা মারা যায়, এই বাহিরের প্রাচীরকে ধ্বংস করে ফেলে। সিম্পল হয়ে গেল। আচ্ছা, অম্লীয় পরিবেশে তারা বাঁচতেও পারে না, জন্মাইতেও পারে না, বংশবৃদ্ধিও করতে পারে না। ওকে, কোন উক্তিগুলো সঠিক পড়ি। ইস্ট থেকে ইনভার্টেজ ও জাইমেজ নিঃসৃত হয়। আচ্ছা, এটা সঠিক। ইনভার্টেজ গ্লুকোজ ও ফ্রুক্টোজকে বিয়োজিত করে ইথানল কার্বন ডাইঅক্সাইড পরিণত করে না, ওইটা কে করে? জাইমেজ করে। তাহলে এটা হয়নি। জাইমেজ গ্লুকোজ ও ফ্রুক্টোজকে বিয়োজিত করে ইথানল ও কার্বন ডাইঅক্সাইড পরিণত করে। ওকে, ঠিক আছে। জাইমেজ চিনিকে আর্দ্র বিশ্লেষণ করে গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিণত করে। নো, এটা ইনভার্টেজ করে। তাহলে এটাও হয়নি। তাহলে অ্যান্সার কি? 1 আর 3। তাহলে অ্যান্সার হচ্ছে তোমার 1 আর 3, তাহলে ডি। অ্যান্সার হচ্ছে ডি। দেখছো, সহজ একটা প্রশ্ন। কোন উক্তিগুলো সঠিক নয়? প্রশ্নগুলো পড়তে হবে। কোন উক্তিগুলো সঠিক নয়? আখের রসে 10% চিনি থাকে। নো, 16 থেকে 20% পড়ছি আমরা, তাহলে এটা হবে না। লঘু H2SO4 অবাঞ্ছিত ব্যাকটেরিয়াকে জন্মাতে দেয় না, স্বাভাবিক এসিড ব্যাকটেরিয়াকে জন্মাতে দিবে না। গাজন প্রক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন হয়। নো, গাজন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, এটা আমরা দেখছি, তাহলে এটা ভুল। মাইক্রোডার্মাটা অ্যাসিডি ব্যাকটেরিয়া ইথানোইক অ্যাসিডকে জারিত করে ইথানলে পরিণত করে, স্বাভাবিক। ইথানোইক দাঁড়াও, মাইক্রোডার্মাটা অ্যাসিডি ব্যাকটেরিয়া ইথানলকে জারিত করে অ্যাসিডিক অ্যাসিডে পরিণত করে, উল্টা লিখছে, তার মানে এটাও ভুল। তাহলে কোনটা কোনটা সঠিক নয়? 1, 3, 4। তাহলে 1, 3, 4 হচ্ছে সঠিক নয়, অ্যান্সার হচ্ছে বি। ওকে, আচ্ছা। খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য যে ভিনেগার ব্যবহার করা তা হলো 6 থেকে 10% ইথানোইক অ্যাসিডের জলীয় দ্রবণ, তাই না? ইথানোইক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ, অ্যান্সার হচ্ছে এ। শেষ, এসে গেল। তারপর দেখো সুক্রোজের রাসায়নিক সংকেত কি? সুক্রোজ হচ্ছে চিনি, সুক্রোজ হচ্ছে চিনি। কি বলবো? C12H22O11। এই যে C12H22O11, খুব সোজা, একদিগুচ্ছতে আসছে। নিম্নের কোন এনজাইম দ্বারা রাসায়নিক বিক্রিয়াটি সম্পন্ন হবে? দেখো, এটা হচ্ছে চিনি বা সুক্রোজ H2O, এটা কি গ্লুকোজ ফ্রুক্টোজ বা ইনভার্ট সুগার? তাহলে এখানে অবশ্যই কি হবে? ইনভার্টেজ। এখানে অবশ্যই কি হবে? ইনভার্টেজ। আচ্ছা, খেজুরের রস থেকে ভিনেগার উৎপাদনে সংঘটিত বিক্রিয়া সমূহ কি? আমরা জানি খেজুরের রসে কি থাকে? 16 থেকে 20% সুক্রোজ থাকে, সুক্রোজ থাকে। তাহলে চলো বিক্রিয়াগুলো লিখি। C12H22O11, এটার সাথে পানি দিব, কার উপস্থিতিতে? ইনভার্টেজ বা সুক্রেজ,
আর ইনভার্টেজ আর জাইমেজ এটা কার থেকে নিঃসৃত হয়? ইস্ট থেকে। 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দিলে হবে হচ্ছে গ্লুকোজ এন্ড ফ্রুক্টোজ, এটাকে বলে ইনভার্ট চিনি। হ্যাঁ, তারপর গ্লুকোজ বা ফ্রুক্টোজ, আমরা মেইনলি গ্লুকোজকে নিব আর কি। হ্যাঁ, গ্লুকোজকে নিয়ে যদি আমরা কি করি, জাইমেজের উপস্থিতিতে তাপ দেই, মানে অবাধ শ্বসন বা গাজন হবে আর কি। জাইমেজের উপস্থিতিতে 20 ডিগ্রি থেকে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি হিট দেই, সেক্ষেত্রে পাওয়া যাবে হচ্ছে ইথানল প্লাস কার্বন ডাইঅক্সাইড। দেখছো কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, অক্সিজেন না, তৈরি হলো ইথানল। এই যে ইথানলটা আছে, এই ইথানলের 10% নিব আমরা, বা 6 থেকে 10% আর কি, 10% নিব, জারণ করব কার উপস্থিতিতে? মাইকোডার্মাটা অ্যাসিটি, মাইকোডার্মাটা অ্যাসিটি অথবা অ্যাসিটোব্যাক্টর, অথবা অ্যাসিটোব্যাক্টর, যে কোনো একটা লিখবা আর কি। হ্যাঁ, সেই 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ঠিক আছে, যে কোনো একটা হয়, এটা অথবা এটা। উৎপন্ন হবে কি? CH3COOH, মানে ভিনেগার, যেটা 10% আর কি, এটা প্লাস পানি। এরপর কি করতে হবে? এটাকে 75 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 75 থেকে, একটু দাঁড়াও মুছে নিই, এটাকে 75 ডিগ্রি থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 মিনিট উত্তপ্ত করলে তখন হচ্ছে হালকা বাদামি বর্ণের ভিনেগার পাওয়া যাবে, পিওর। হ্যাঁ, কারণ তখন কি হবে, কে মারা যাবে? এই মাইকোডার্মাটা অ্যাসিড বা অ্যাসিডোব্যাক্টরটা মারা যাবে। তো এই বিক্রিয়া সমূহ লিখে দিলেই অ্যান্সার শেষ। এজি না, দেখছো? আচ্ছা, এরপর নিম্নের কোনটি গ্লাসকে ক্ষয় করে? আচ্ছা, এটা একটা এক্সট্রা ইনফো, এটা একটু ইম্পর্টেন্ট মনে রাখবা। হাইড্রোফ্লোরিক অ্যাসিড হচ্ছে গ্লাসকে ক্ষয় করে। HF হচ্ছে সিলিকন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে SiF4 প্লাস H2O তৈরি করে, গ্লাসকে ক্ষয় করে আর কি। যে এজন্যই বলে গ্লাসের উপর বিভিন্ন নকশা করে না। হ্যাঁ, গ্লাসের উপর বিভিন্ন নকশা করে না, গ্লাসের উপর নকশা করতে, এই নকশা করতেও কিন্তু আসলে HF কে ব্যবহার করা হয়, ঠিক আছে, এটা মাথায় রাখবা। বিভিন্ন ডিজাইন নকশা করতে HF কে ব্যবহার করা হয়, খুব গুরুত্বপূর্ণ একটা অবজেক্টিভ। হ্যাঁ, আইডেন্টিফিকেশন অফ ভিনেগার, ভিনেগারকে কিভাবে চিহ্নিত করবা যে এখানে একটা ভিনেগার আছে? ওকে, প্রথমে ভিনেগারে যদি সোডিয়াম বাইকার্বনেট দাও, এটাও একটা আইডেন্টিফিকেশন। এখানে সোডিয়াম অ্যাসিডেট তৈরি হবে প্লাস H2O প্লাস কার্বন ডাইঅক্সাইড, মানে তুমি গন্ধহীন বর্ণহীন একটা গ্যাস পাবা, বুদবুদ পাবা। এই বুদবুদ দেখেও যদি না চিনো, তখন কি করবা? এই দ্রবণের মধ্যে তুমি আর্সেনিক অক্সাইড দিয়ে দিবা। আর্সেনিক অক্সাইড দিলে একটা বিশেষ যৌগ তৈরি হয়, এটাকে বলা হয় ক্যাকোডিল অক্সাইড। এটাকে বলা হয় ক্যাকোডিল অক্সাইড। এই ক্যাকোডিল অক্সাইডের প্রচন্ড দুর্গন্ধের কারণে, এই ক্যাকোডিল অক্সাইডের প্রচন্ড দুর্গন্ধ শুকেই বোঝা যায় যে আচ্ছা, শুরুতে যাকে নিয়েছিলাম সে অ্যাসিডই ছিল। তার মানে ভিনেগার যে আছে আমার কাছে, বা অ্যাসিডিক অ্যাসিড যে আছে আমার কাছে, এটাও আমি যদি আইডেন্টিফাই করতে চাই, ধর আমার কাছে একটা এক্স নমুনা আছে, এই নমুনাটা আসলে কি, এটা আইডেন্টিফাই যদি ভিনেগার হয় কিনা এটা টেস্ট করার জন্য এই দুইটা বিক্রিয়া যথেষ্ট। এই যে ক্যাকোডিল অক্সাইড, এটা মনে রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া আসতে পারে। এটা যদি দুর্গন্ধ তৈরি করে, তার মানে আমার কাছে কি ছিল? ভিনেগার ছিল। ওকে, সিম্পল। এই তো আজকে লেকচার আমাদের এইটুকুই। তাহলে চ্যাপ্টার 5 এ বেসিক্যালি আসলে এই লেকচার গুলোই আছে। প্রথমত খুব গুরুত্বপূর্ণ ব্যাপারটা কি? খাদ্য সংরক্ষক বা ফুড প্রিজারভেটিভ, যেটাকে আমরা বলি খাদ্য সংরক্ষক। যেগুলা কয় প্রকার বললাম ভাইয়া? 2 প্রকার বললাম, প্রাকৃতিক, কৃত্রিম, প্রত্যেকটার মাত্রা সহ কোনটা কি কাজ করে এগুলো আমরা দেখলাম, সংকেত টঙ্কেত সবকিছু দেখলাম। পাশাপাশি আমরা একটা কি বললাম ভাইয়া? ভিনেগার বললাম। ভিনেগারের কাজটা কি? খাদ্য সংরক্ষণ করে, ও প্রাকৃতিক, কৃত্রিম দুই ভাবে হিসাব ইউজ করা যায়। কিভাবে কিভাবে কত ধাপে এটা করা যায়, এটাকে আবার কি বলা হয় ভাইয়া? পিকলিং এজেন্ট। বারবার লিখে দিছি, মনে যাতে থাকে সব সময়। হ্যাঁ, পিকলিং এজেন্ট। এছাড়াও একে শনাক্ত করার জন্য যে বিক্রিয়া হয়, এটাকে বলা হয় ক্যাকোডিল অক্সাইড পরীক্ষা, মানে আর্সেনিক অক্সাইড ব্যবহার করে এটাকে বিক্রিয়াগুলো করা হয়। সো আশা করি এই জিনিসটা তোমরা ঠিক মতো বুঝতে পারছো। আর এই চ্যাপ্টারটা যদিও বোরিং, আশা করি এইটুক জিনিসপত্রগুলো পড়লে মোটামুটি শর্ট সিলেবাসে যতটুকু আছে অতটুকু কভার হবে ইনশাল্লাহ। তো হোপফুলি সবকিছু বুঝতে পারছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ আরো নতুন কোন একটা চ্যাপ্টারে দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।